This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল রাতে বিশ্বকাপের ওই দ্বিতীয় সেমিফাইনালটা দেখলাম, বুঝলেন? মানে অতীতে বেশ কিছু সেমিফাইনাল মাঠে বসে দেখার একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু এরকম মানে বাড়িতে বসে নিশ্চিন্তে এরকম খেলাটা দেখতে দেখতে হঠাৎ একটা জিনিস মনে হচ্ছিল, ওস্তাদের মার শেষ রাতে কথাটা কি এই জন্যই বলা হয়। যেভাবে একদম শেষ 20 মিনিটে খেলার মোড়টা ঘুরিয়ে দিল আর্জেন্টিনা, সে থেকে তো তাই মনে হচ্ছিল। কিন্তু খেলার পর কি হলো সেটা কি আপনারা খেয়াল করেছেন? দেখুন, আর্জেন্টিনার সমর্থকরা গ্যালারিতে একটা ব্যানার নিয়ে এসেছিলেন, তাতে কি লেখা ছিল জানেন? লা মালভিনাস সন আর্জেন্টিনাস, স্প্যানিশে লেখা, বুঝতেই পারছেন। এবার এই কথাটার বাংলা মানে মালভিনাস আমাদেরই, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটু কৌতূহল আছে যে মালভিনাসটা কি। যদি বলি মালভিনাস মানে ফকল্যান্ড, তাহলে আপনারা অনেকে কিন্তু একটুখানি নড়ে চড়ে বসবেন যে হ্যাঁ তাই তো, এটা তো জানি, ফকল্যান্ড জানি। সত্যি সত্যি ওই ফকল্যান্ড দ্বীপটাকে আর্জেন্টিনীয়রা মালভিনাস বলেই ডাকেন। তো ম্যাচের শেষে সমর্থকদের কাছ থেকে সেই ব্যানারটা চেয়ে নিয়েছিলেন আর্জেন্টিনার দুই প্লেয়ার, মার্টিনেজ আর সেলসো, আর সেটা মাঠের মধ্যে মেলে ধরে। ব্যাস, সঙ্গে সঙ্গে ফিফার কাছে ব্রিটেনের প্রতিবাদ, খেলার মাঠে রাজনীতি ঢোকানো হচ্ছে, এসব চলবে না, ওদের শাস্তি দিতে হবে। মানে এটা ইংরেজরা এই বিষয়গুলো খুব ভালো করে, জানেন তো, ব্যাকডোর দিয়ে যে কোনো জিনিস করে ফেলতে পারলে তারা খুব খুশি হয়। সোজা পথে হবে না, আঙুল বাঁকিয়ে দেবো। আমাদের তো সেই অভিজ্ঞতা আছে নাকি, সেই পলাশির যুদ্ধক্ষেত্র, ভাবুন তো, যে কোনো যুদ্ধক্ষেত্রে বেঁকা রাস্তায় যেতে ইংরেজদের কোনো জুরি নেই। তো এই ক্ষেত্রেও তারা সেরকমই ভেবে ফেলেছেন যে যদি একবার খেলার মাঠে রাজনীতি ঢোকানোর অভিযোগে আর্জেন্টিনাকে সাসপেন্ড করে দেয় ফিফা, ব্যাস তাহলে তারা সোজা ফাইনালে। ভাবনাটা ঠিক আছে, কিন্তু তারা বোধহয় ভুলে গেছেন যে ইতিমধ্যেই ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় লাল কার্ড বাতিল করে বসে আছেন তাদের প্লেয়ারে। এর থেকে বড় রাজনৈতিক হস্তক্ষেপ আর কী হবে? সুতরাং ফিফা একটা তদন্ত শুরু করতে চলেছে শুনেছি, কিন্তু ফল কী হবে তা নিয়ে সংশয় আছে। এবং সত্যি কথা বলতে ফল যাই হোক, ইংরেজদের তাতে শেষ পর্যন্ত খুব একটা লাভ হবে কিনা সেটা নিয়ে কারোর মনেই কোনো রকম অন্তত আশা নেই। ইংরেজদের থাকতে পারে, অন্য কারোর নেই। সুতরাং ওটাকে ছেড়ে দিই, লেখাটার কথা ভাববো। 4টে শব্দ লেখা একটা ব্যানারে, এই 4টে শব্দের মধ্যে এত কি রয়েছে যে এরকম হইচই পড়ে যাচ্ছে। আর কেনই বা এই ফুটবলের মাঠে এই 4টে শব্দকে আর্জেন্টিনীয়রা টেনে নিয়ে এলেন? গল্প শোনাই আপনাদের আজকে। হ্যাঁ, এই গল্প একটা বলতেই হবে, না বললেই না। আপনাদের মনে আছে যে সেই একটা যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড আর আর্জেন্টিনার মধ্যে, সেই একটা সময় কেন হয়েছিল সেটা মনে আছে? 1833 সাল থেকে আর্জেন্টিনার উপকূলের কাছে এই দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জটা ছিল ব্রিটিশদের দখলে। আর্জেন্টিনা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল যে এই দ্বীপগুলো ঐতিহাসিকভাবে আসলে তাদের, আর ব্রিটিশরা সেটা অবৈধভাবে দখল করে রেখেছে। সুতরাং 1982 সাল যখন আর্জেন্টিনায় জেনারেল লিওপোল্ড গাল্টিয়েরির একটা স্বৈরাচারী সামরিক সরকার ক্ষমতায়, তখন তাদের হঠাৎ মনে হলো এই জিনিসটাকে একটু ধরা দরকার, কারণ নইলে মানুষের নজর ঘোরানো যাচ্ছে না। লোকজন বড্ড বেশি করে ওই মুদ্রাস্ফীতি, মানবাধিকার লঙ্ঘন, খাওয়া দাওয়ার মানে অভাব, কাজের অভাব, এই সমস্ত নিয়ে বড্ড বেশি আওয়াজ তুলতে শুরু করেছে। এবার মানুষের মন থেকে এই ব্যাপারগুলো সরাতে হবে। এবার কে না জানে, মানুষের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য জাতীয়তাবাদ উস্কে দেওয়াটা একটা অব্যর্থ ওষুধ। গাল্টিয়ারিও তাই করেছিলেন। ফকল্যান্ডে সোজা সেনা পাঠিয়ে দিলেন তিনি, এবং ওই তখন
দেখুন এরকম কেউ কিছু ভাবেনি, ব্রিটিশরাও ভাবেনি। হাতে গোনা কিছু ব্রিটিশ সেনা ছিল ওই দ্বীপপুঞ্জে, ফকল্যান্ডে, তারা ওই আর্জেন্টিনা বাহিনীর কাছে তো যথারীতি হেরে গেল। কি করবে? ব্রিটেনের প্রধানমন্ত্রী তখন মার্গারেট থ্যাচার, হেরে তো গেল কিন্তু তিনি ছাড়লেন না। পাল্টা ব্রিটিশ সেনা একটা বিশাল বাহিনীকে ফকল্যান্ডে পাঠালেন, আর শুরু হয়ে গেল পুরোদস্তুর যুদ্ধ। জল, স্থল, অন্তরিক্ষ, মানে আকাশ, তিনটে ফ্রন্টেই তুমুল লড়াই হলো। তখন তো এরকম 24 ঘন্টা নিউজ চ্যানেল ছিল না আমাদের এখানে, সুতরাং আপনারা খবরের কাগজ থেকে পড়েছেন। তো ব্রিটিশরা আর্জেন্টিনার যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল, আর্জেন্টিনার বিমান বাহিনী তারা আবার ব্রিটিশদের নৌবহরের ব্যাপক ক্ষয়ক্ষতি করলো, মানে সে এক হই হই রই রই কাণ্ড। শেষ পর্যন্ত স্থলযুদ্ধ শুরু হলো, আর ব্রিটিশ সেনার উন্নত সামরিক সরঞ্জামের সামনে পিছু হটতে বাধ্য হলো আর্জেন্টিনার সেনা। যুদ্ধের 74 দিনের মাথায় তারা বাধ্য হয় আত্মসমর্পণ করতে, এবং জেনারেল লিওপোল্ড তিনি ইস্তফা দেন, আর্জেন্টিনায় গণতন্ত্র ফেরে। আর মার্গারেট থ্যাচার তিনি লৌহ মানবী আখ্যা পেয়ে ভোটে জয়ী হয়ে ফের পরের বার বিরাটভাবে ব্রিটেনে ক্ষমতায় ফিরে আসেন। এগুলো তো সেই সময়কার গল্প, এটা একটু রিক্যাপ করলাম আর কি। আজকাল রিক্যাপ কথাটা খুব চলছে বিভিন্ন সিরিজের সুবাদে, আপনারা জানেন সিরিজ এগুলোতে এই কথাটা খুব চলে। এবার এই যে মুহূর্তে সেমিফাইনালে ইংল্যান্ড আর আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল, তখনই কিন্তু লোকে মনে মনে ওই অত দূর ফিরে যাওয়ার কথা ভাবতে শুরু করেছিলেন। ভেবেছিলেন, এত গভীরে গিয়ে হয়তো ভাবেননি। আপনাদের বাকিটা শুনিয়ে দিলাম, কারণ এই প্রথম তো ফকল্যান্ড ইংল্যান্ড আর আর্জেন্টিনার যুদ্ধক্ষেত্রের মধ্যে ঢুকে পড়লো না, মানে ফুটবল মাঠের যুদ্ধক্ষেত্র। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই 86 বিশ্বকাপের কথাটা, সেই যে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার হ্যান্ডস অফ গড, হাত দিয়ে সেই গোল করাটাকে যিনি বলেছিলেন হ্যান্ডস অফ গড। কে করেছেন গোলটা? হ্যান্ডস অফ গড। ওই ম্যাচে কিন্তু আরও একটা জিনিস হয়েছিল। ওই ম্যাচে ইংল্যান্ডের 5 জন প্লেয়ার আর গোলকিপার পিটার শিল্টারকে কাটিয়ে মারাদোনা আরও একটা গোল করেছিলেন, যাকে ফিফা গোল অফ দ্য সেঞ্চুরি, শতকের সেরা গোলের আখ্যা দিয়েছিল। কিন্তু তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে গেছিল এই হ্যান্ডস অফ গড। 40 বছর আগে সেদিন ব্রিটিশদের হারিয়ে ফকল্যান্ড যুদ্ধের ওই হেরে যাওয়া তার প্রতিশোধ নিয়েছিল আর্জেন্টিনা, এটাই মোটামুটি সবাই ধরে নিয়েছিলেন। মারাদোনা তার আত্মজীবনী আই অ্যাম দিয়েগো লিখেছিলেন যে প্রথম গোলটা হওয়ার পর আমার মনে হয়েছিল কি জানেন, আমি যেন ইংরেজদের পকেট কেটে দিয়েছি। আমরা যুদ্ধের সঙ্গে ফুটবলকে মেলাতে চাইনি, কিন্তু আমরা ফকল্যান্ডের জন্য খেলেছিলাম। আমরা এমন একটা দেশকে হারিয়েছিলাম যারা আমাদের দেশের এত বড় ক্ষতি করেছে। মারাদোনা গোটা বিষয়টাকে সেই সময় অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন কিন্তু মারাদোনা। আর কাল রাতে আর্জেন্টিনা যখন ব্রিটিশদের ফের হারালো, তখন ওই কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো করেই তো মাঠে ওই পোস্টারটা দেখা দিল, এবং সেটাকে মাঠের মধ্যে নামিয়ে নিয়ে আসলেন ওই আর্জেন্টিনার ফুটবলাররা, ফকল্যান্ড আমাদেরই। মানে ম্যাচের হাওয়াটা বদলে দিয়েছিলেন, কিন্তু এখনই ফকল্যান্ডের ভাগ্য বদলাতে পারছেন না। এই আক্ষেপটা মেসিদের মধ্যে কিন্তু রয়ে গেছে। হাওয়া বদল, দুটো জায়গার কথা এবার আপনাদের বলবো যেখানে ফকল্যান্ডের মতো ওই জোড়াজুড়ি করতে হচ্ছে না, আপনা আপনি সব কিছু বদলে গেছে, সেখানকার হাওয়াও এমনিতে বদলে গেছে। একটা পাক অধিকৃত কাশ্মীর, যে ভারতীয় ভূখণ্ড অবৈধভাবে সেই স্বাধীনতার পর থেকে পাকিস্তান কবজা করে রেখেছে, আর আরেকটা বালুচিস্তান, যারা দেশভাগের পর কোনো দিনও পাকিস্তানের অংশ হতে চায়নি, বরং স্বাধীন থাকতে চেয়েছিল, বরং বালুচদের অনেকে ভারতের সাথে থাকতে চেয়েছিলেন। পাক সেনা জোর করে বালুচিস্তানে ঢুকে বালুচদের স্বাধীনতা হরণ করেছিল। এই দুটো জায়গাতেই তো হাওয়া বদলাচ্ছে, শেষ বেলায় হাওয়া বদলের মতো। প্রথমে ওই পাক অধিকৃত কাশ্মীরের কথাটাই বলি। জায়গাটা না জাস্ট জ্বলছে, জানেন তো, মানে আগুন লেগে গেছে।
কোথায় ওখান থেকে জঙ্গিদের আমাদের দেশের ভেতর ঢুকিয়ে পাকিস্তান বারবার আমাদের দেশে আগুন জ্বালাবে বলে ঠিক করে, এখন ওখানটাই জাস্ট জ্বলছে, লেগেছে 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 আগুনের মতো করে। কে পুড়ে মরবে বোঝা যাচ্ছে না। কিন্তু আপাতত পাকিস্তানের ওই দমন পীড়ন, অন্যায় অবিচার, কুশাসনের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান আর নাগরিক অধিকার প্রত্যেকটা ক্ষেত্রে ওখানকার মানুষ জ্বলে পুড়ে মরছেন। আর প্রত্যেক দিন নিজেদের নাগরিক অধিকারটা সুনিশ্চিত করার দাবিতে মানুষজন রাস্তায় নামছেন। কি আওয়াজ উঠছে জানেন? মুজফ্ফরাবাদ থেকে রাওয়ালকোট, ইসলামাবাদের পাকিস্তানি শাসন আমরা মানছি না। আর সেই প্রতিবাদকে পাক সেনা বুটের নিচে পিষে মারার চেষ্টা করছে। ওখানের মানুষজন কি দাবি জানেন? নাগরিক অধিকার বললাম, এই নাগরিক অধিকার কথাটা বেশ গাল ভরা একটা কথা। একটু যদি সুনির্দিষ্ট করে বলি ওরা কি চাইছেন, মানে মানুষের প্রত্যাশাটা কমতে কমতে কোথায় এসে দাঁড়িয়েছে। ওই পাক অধিকৃত কাশ্মীরে, পাকিস্তানে গোটা দেশটাতেই প্রায় সেরকম অবস্থা। ওখানকার মানুষজনের ক্ষোভ আরও বেশি। এক তো পাকিস্তান জোর করে দখল করে রেখে দিয়েছে, দুই তারা দেখতে পাচ্ছেন যেখানটায় তাদের থাকার কথা ছিল সেই ভারতে কাশ্মীরে এই মুহূর্তে কত উন্নয়ন ঘটছে, মানুষজন কত ভালো থাকছে। পাক অধিকৃত কাশ্মীরের ওই মানুষজন ওই বললাম কিসের দাবিতে আন্দোলন করছেন জানেন? এক, সারাদিন বাড়িতে একটু ইলেকট্রিসিটি থাকবে, আর দুই, আটার দামটা একটু কমবে, তার একটু খেয়ে পরে বাঁচবেন। এইটুকুনি, জাস্ট এইটুকুনি, আর কিচ্ছু না। এই ন্যূনতম চাহিদাটুকুনিও পূরণ হচ্ছে না, এবং যার জন্য তারা যখন এই দাবিটা তুলছেন তখন তাদের গুলি করে মারা হচ্ছে। পিওকের নাগরিক অধিকার রক্ষা মঞ্চ জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে পাক সরকার। তাতে অবশ্য প্রতিবাদ থামছে না। এবছর সেনা আর পুলিশের গুলিতে পাক অধিকৃত কাশ্মীরে এখন পর্যন্ত 40-এর বেশি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার জাস্ট একদিনে 12 জন নিহত হয়েছে। এবার প্রতিবাদকারীরা সরকারকে 21শে জুলাই পর্যন্ত সময় দিয়েছেন। 21শে জুলাই, ভাবুন, পাকিস্তানের জন্য ডেডলাইন, আর আমাদের এখানেও তো একটা ওই সংঘাতের দিন তো বটেই, কারণ একই দিনে একই শহীদ দিবসকে নিয়ে 3টে জায়গায় তো অন্তত আমরা দেখতেই পাবো যে শহীদ দিবস পালিত হচ্ছে। অধিকারের লড়াই সব জায়গাতে। এবার ওখানে পাক অধিকৃত কাশ্মীরে পাক সরকারকে বলে দেওয়া হয়েছে যে ওই 21শে জুলাইয়ের মধ্যে যদি সমস্যা না মেটে তাহলে হয় এসপার নয় ওসপার। আমি কি ভাবছিলাম জানেন? গত কয়েক মাসে অমিত শাহ, রাজনাথ সিংকে তো একাধিকবার আমরা বলতে শুনেছি যে পিওকে নিয়ে আমাদের কিচ্ছু করতে হবে না, আমাদের জমি, আমাদের জায়গা, আমাদের মানুষ, ওই অঞ্চলটা যেটা ওরা অন্যায়ভাবে অধিকার করে রেখেছে সেটা আপনা আপনি একদিন ভারতে ফিরে আসবে। দেখে শুনে মনে হচ্ছে ওরা খুব একটা ভুল বলেন, ওরা বুঝতে পেরেছিলেন নিজেই গোটা ব্যাপারটা না পাকিস্তানের হাত থেকে আমাদের দেশের হাতে চলে আসে। আর বালুচিস্তান, সেখানে তো পাক সেনা নাকানি চোবানি খাচ্ছে। এটা মানে এই নাকানি চোবানি শব্দটা, এটার থেকে ভালো আর কোনো শব্দ ওইখানে পাকিস্তানি সেনাদের যা অবস্থা সেটা বোঝাতে ব্যবহার করা যায় না, জানেন তো। ভালো যোদ্ধাদের কৌশলের সামনে তাদের বুদ্ধি টুদ্ধি সব গুলি একাকার হয়ে গেছে। আজ একে মারছে, কাল ওকে মারছে, পাল্টা মার খাচ্ছে আর পালাচ্ছে। এবার সরাসরি বালুচিস্তান তো স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। বালোচ নেতা মীর ইয়ার বালোচ তিনি সমাজ মাধ্যমে দাবি করেছেন কি জানেন? রিপাবলিক অফ বালুচিস্তানের সেনা, মানে তাদের নিজেদের সেনাবাহিনী, তারা বালুচিস্তানের 85% ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে, মানে সোজা কথায় দখল করে নিয়েছেন। নতুন জাতীয় পতাকা চালু করে দিয়েছেন, নতুন জাতীয় সঙ্গীত চালু করে দিয়েছেন, মুদ্রা ব্যবস্থা চালু হয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থাও চালু হয়ে গেছে।
মানে সোজা কথা, একটা স্বাধীন সরকার যেভাবে একটা দেশ চালায়, এই বালুচিস্তানে সেটাই শুরু হয়ে গেছে। এটা গুরুত্বপূর্ণ জায়গা কেন জানেন? কারণ বালুচিস্তানের সমস্ত ওই সোনা আর তামার খনি রয়েছে, আর সেই সঙ্গে কয়লার গ্যাস ফিল্ড আছে। এই চারটে গুরুত্বপূর্ণ জিনিস যেখানে আছে, সেই দেশটা প্রাকৃতিক সম্পদে কতটা সমৃদ্ধ বুঝতে পারছেন? আর এই সব কিছু, সোনা তামার খনি, কয়লার খনি, গ্যাস ফিল্ড, সব কিছুই এখন বালোচ আর্মির নিয়ন্ত্রণে। এবং তারা কি দাবি করছেন জানেন? ভারত আমাদের স্বীকৃতি দিক, আমরা নয়াদিল্লিতে দূতাবাস খুলতে চাই। এবার দেখুন, বালুচিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা যখনই এইভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, তখনই রাষ্ট্রপুঞ্জ সহ নানান আন্তর্জাতিক মঞ্চে যেখানেই পেয়েছে, ভারত তার তীব্র প্রতিবাদ করেছে। আন্তর্জাতিক আইন মেনে যা যা করা যায় সব করেছে। এবার ওই বালোচ আর্মির দাবিকে মেনে নিয়ে আবেদন স্বীকার করে ওই স্বাধীন বালোচ সরকারকে ভারত স্বীকৃতি দেবে কি না, এটা তো আমাদের সরকারের বৈদেশিক নীতির একটা ব্যাপার। তারাই ঠিক করবেন, সরকারই ঠিক করবেন। কিন্তু এইটুকুনি বলতে পারি, বালুচিস্তানে বদলের হাওয়া, অধিকৃত কাশ্মীর সেখানেও বদলের হাওয়া। দুটো জায়গাতেই আবহাওয়া বদলাচ্ছে, ভারতমুখী হাওয়া বইছে। এবার সেটা ভারত নিজেই হাওয়া টেনে নিচ্ছে নাকি কোনো ধুরন্ধর হাওয়া বদলে দিচ্ছে, সেটা বলাটা আমাদের পক্ষে সম্ভব না। একটা সময় ছিল জানেন, যখন হাওয়া বদল বলতে বাঙালি স্বাস্থ্যোদ্ধার ওটাকেই বুঝতো। শরীর টরীর খারাপ, হাওয়া বদল করো। ওই তার সেই অতিথি স্মৃতি গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন না, ওষুধে ডাক্তার ব্যাধির চেয়ে আধি হলো বড়, করলে যখন অস্থি জড়ো জড়ো, তখন বললে হাওয়া বদল করো। মানে যখন কোনো ওষুধ টষুধে তেমন কাজ টাজ হচ্ছে না, তখন ডাক্তার পরামর্শ দিলেন একটু হাওয়াটা বদলে দেখুন তো, অর্থাৎ বাইরে কোথাও একবার ঘুরতে গিয়ে দেখুন, দেখবেন ভালো থাকবে। ওই মধুপুর টধুপুর ওই সমস্ত অঞ্চলে দেখবেন প্রচুর একটা সময় হাওয়া বদলের ধুম ছিল আর কি। এখন সময় বদলেছে, কিন্তু হাওয়া বদলের সেই প্রয়োজনীয়তা সেটা কি ফুরিয়েছে? এবং হাওয়া বদল কয় প্রকার এবং কি কি সেটা বোঝার দরকারটাও কি এখন একদম ফুরিয়ে গেছে? একদম না, বরঞ্চ আরও বেশি করে আমাদের এটা বোঝার দরকার হয়ে পড়েছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই যদি ধরেন, তাহলে এই হাওয়া বদলের প্রয়োজনীয়তা এতটুকু বদলায়নি, শুধু সামান্য একটু পার্থক্য এসছে। আগে নিজেকে বাঁচাতে বাঙালি জায়গা পরিবর্তন করতে, এখন নিজেকে তো বটেই, পরিবার পরিজনকে বাঁচাতেও বাঙালি নাকি হাওয়া বদল করছে, যেটাকে আজকালকার ভাষায় দল বদল বলে। এবং সেটা চলছে, কিন্তু থামছে না, এটা ধারাবাহিক প্রসেস হয়ে গেছে। আজ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল মল্লিক, বিখ্যাত অভিনেত্রী, সদ্য সাংসদ হয়েছিলেন, মানে রাজ্যসভার সাংসদ। এবার তারপরেই যখন সবাই মিলে রেড়ে করে পদত্যাগ করছেন তৃণমূল থেকে, মানে এই তৃণমূল থেকে বেরিয়ে ওই তৃণমূলে যাচ্ছেন। এবার কোনটা কি তৃণমূল এখন বলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে আর কি। ওই মমতা তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূল, ওখানে তো সাংসদদের ক্ষেত্রে সেটাও বলা যাবে না। এখন আবার তারা অন্য একটা দলের মধ্যে সবাই যোগ দিয়েছেন, 20 জন, সে যাই হোক, তারা আবার লোকসভার সাংসদ। জটিল পরিস্থিতি আর কি। তো এই যে তখন কোয়েল মল্লিক, তিনিও নাকি ছাড়ছেন বলে শোনা গেছিল, কিন্তু তিনি যেহেতু বিদেশ চলে গেছিলেন, নিজের হাতে আর ইস্তফা পত্রটা জমা দিতে পারেননি, আজকে গিয়ে নাকি দিয়েছেন। অর্থাৎ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইকের পর কোয়েল হলেন রাজ্যসভার 4র্থ সাংসদ, যিনি রাজ্যসভার থেকে ইস্তফা দিলেন, তৃণমূলের সাংসদ। দিল্লিতে জোর জল্পনা, তালিকাটা নাকি আগামী কয়েকদিনের মধ্যে আরও বাড়বে। এবার যা রটছে তার অনেকটাই যে ঘটতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, বলেছেন যারা ভাবছেন সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বা অন্য দলে যাবেন, তারা যেন 21শে জুলাইয়ের মধ্যে হাওয়া বদল করেন, মানে অবস্থানটা বদলে ফেলেন। অতীতে যেরকম ওই কঠিন রোগ থেকে বাঁচতে বাঙালি হাওয়া বদলাতো বললাম,
বর্তমান তৃণমূলের নেতা নেত্রীরা তেমনই নাকি ইডি, সিবিআই বা সিআইডির হাত থেকে হাওয়া বদলাচ্ছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমান করছেন। কিন্তু তারপরে সেখানে গিয়ে তারা থিতু হবেন কিনা বা সেখানে গিয়েই তারা জেকে বসবেন কিনা এটা এখনই বলা যাচ্ছে না, কারণ হাওয়া বদলার বললাম বিবিধ রকম। কেউ ঘুরতে যাচ্ছেন, কেউ আছেন কিন্তু নেই এরকম একটা অবস্থানে আছেন, আবার কেউ কেউ একদম পদত্যাগ করার পর ফের একবার বিজেপির হয়ে দাঁড়িয়ে ওই যে বললাম 3 জনের নাম, প্রকাশ চেক বরাইক, সুস্মিতা দেব, এরা তো সবাই পদত্যাগ করে গিয়ে আবার নতুন করে সাংসদ হয়ে গেলেন। এবার সুখে এবং তার সাথে সুখেন্দু শেখর বাবুও আছেন। কিন্তু এর মধ্যে এদের রাস্তাতেই কোয়েল মল্লিক চলবেন কি না সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। একটা কথা মনে পড়ে গেল কোয়েল মল্লিকের ব্যাপারে, জানেন তো, একবার আমাদের একটা অফিসে একজন কাজ করতে এসেছিল, কিছুদিন জাস্ট যেদিন এলেন তার পরের দিনই হঠাৎ করে ছেড়ে দিলেন, একদিন। তো আমাদের এক সহকর্মী, মানে ধরা যাক যিনি এসেছিলেন তার নাম হচ্ছে চামেলি। তো আমাদের সেই সহকর্মী তিনি বেশ কবি মানুষ ছিলেন, তিনি বলেছিলেন, যেটা বলেছিলেন সেটা আজকেও মনে আছে, ও চামেলি কেন যে এলি, কেনই বা গেলি। মানে এত এরকম আসা যাওয়া, এরকম এত চমকপ্রদ, এত অল্প সময়ের মধ্যে জাস্ট ওই কোয়েল মল্লিকে যাওয়া আসা দেখে আজকে মনে পড়ে গেল বলে এতদিন পরে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছে। যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, তাদের অনুরোধ করে বলবো প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাকেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। আর যেখানে বিজেপি নেতারা দাঁড়িয়ে বলে নামও রাখবো না, নিশানাও রাখবো না, আরে অনেক দল অনেকবার সিম্বল চেঞ্জ করেছে, নিশানা কিন্তু থেকে গেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা আজকের বক্তব্য বলে দিলাম, তার কারণ গতকাল ওই একই কথা বলেছিলেন এবং আমার ধারণা আগামী কয়েকদিন বারবার এই বক্তব্যটাই চালিয়ে দেওয়া যেতে পারে, কারণ এরকম আরও কত তাকে বলতে হবে, কবার বলতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু কারণটা মোটামুটি ফিক্সড, এটা বুঝতে পারছি। কামারহাটির বিধায়ক মদন মিত্র তার পাশ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে সরে যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ওই একই, যেহেতু ইডি মদন মিত্রের পরিবারের 2-3 জনকে তলব করছে, তাই তাদের বাঁচাতে মদন মিত্র শিবির পাল্টেছেন। মানে ইডি বা সিবিআইয়ের হাত থেকে বাঁচতে সরাসরি বিজেপিতে না গেলেও যে চলবে, ঋতব্রত তৃণমূলের নাম লেখালেই যে ফাঁড়াটা আপাতত কাটিয়ে ওঠা যাবে, এরকম একটা ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে দিয়েছেন, সেটা তো পরিষ্কার। এবং সেই জন্যই একই কথা তিনি বারবার বলছেন। অথচ দেখুন কোয়েলের ক্ষেত্রে অন্তত সেই ধারণাটা খাটছে না, কারণ ওই বললাম সাংসদ হলেনই তো এই সেদিন। এই 3 মাসের মধ্যে কোয়েল মল্লিকের পেছনে আর যাই হোক ওই এজেন্সি মানে ইডি, সিবিআই এরা কেউ লেগে গেছে, এরকম খবর তো শোনা যায়নি। তাহলে তার ইস্তফার পেছনে একই বক্তব্য বলা যায় কি? দেখুন, এগুলো তো যুক্তির কথা। যুক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও রয়েছে। তিনি যে বক্তব্যটা প্রতিষ্ঠা করতে চাইছেন, হয়তো ভাবছেন বারবার যদি একই যুক্তিটা তিনি তুলে ধরেন, লোকজন হয়তো একটা সময় না একটা সময় বিশ্বাস করে যাবে। এক দিন এক একটা যুক্তি দিলে, এক একটা কারণ দেখালে লোকে ভাববে এই ব্যাপারটা ঠিক জমছে না। সব কারণ কখনো বিরুদ্ধে যেতে পারে। একটা হলে একই জায়গায় দেখবেন, একটা জায়গায় আপনি যদি একটা পেরেক বসিয়ে বারবার মারতে থাকেন, প্রথম পেরেকটা হয়তো বেঁকে যাবে, পরের পেরেকটা খানিকটা ঢুকবে, তারপরের পেরেকটা একটু ঢুকবে, শেষ পর্যন্ত একটা তো আটকে যাবে। মানুষের মন সেই জন্য একই জায়গায় একইভাবে
একই জিনিস দিয়ে তিনি আঘাত হেনে যাচ্ছেন, একই যুক্তি। এবার এই জায়গাটায় একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, কোয়েল মল্লিক কেন ইস্তফাটা তাহলে দিলেন বলুন তো? এই যুক্তিগুলো যদি না খাটে, দেখুন কোয়েল মল্লিক তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক সাম্প্রতিককালে ছিল বা কখনো ছিল বলে খুব একটা দেখা যায়নি। তিনি রাজনৈতিক এলিমেন্ট, এটা কেউ জোর দিয়ে কোনো সময় বলতে পারবেন না। তারপরেও তিনি এসছিলেন রাজনীতিতে। এবার কারোর রাজনীতিতে আসতে ইচ্ছে করতেই পারে, সেই অধিকার তার 100% আছে। তার কারণ এটা নাগরিক অধিকার, এটা সাংবিধানিক অধিকার। ঠিক একইভাবে এটাও হতে পারে চারপাশে যা চলছে, যেভাবে লোকজন দলবদল করছেন, অথবা এখন তৃণমূলের, হয়তো তিনি তৃণমূলে থাকতে জানতে পারেননি, রচনা বন্দ্যোপাধ্যায় যেমন জানতেই পারেননি তৃণমূলে থাকার সময়, যতদিন তিনি ক্ষমতায় ছিলেন, তৃণমূল ক্ষমতায় ছিল, তিনি বুঝতেই পারেননি তৃণমূলে এত দুর্নীতি করেছে। হয়তো কোয়েল মল্লিকের ক্ষেত্রেও সেটাই সত্যি। আরেকটা জিনিস হতে পারে জানেন তো, এইটা জাস্ট ভাবছিলাম, আজ রাজ্যসভায় ইস্তফাপত্র জমা দেওয়ার পরেই তিনি বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সাথে দেখা করেছেন। এবার খেয়াল করে দেখুন, ভূপেন্দ্র যাদবের সাথে দেখা সাক্ষাতের পরেই তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের মতো 20 জন সাংসদ। এখন যারা সংসদে ওই এনডিএর শরিক। তাহলে কোয়েলও কি আগামী দিনে এনডিএর শরিক হবেন, নাকি সুখেন্দু শেখর রায়দের মতো তিনিও বিজেপির টিকিটেই ফের রাজ্যসভায় যাবেন? যেভাবেই যান, যদি সত্যিই যান, তাহলে ধরতে হবে যে তিনিও হাওয়া বদল করাটাই শ্রেয় বলে মনে করেছেন। সেই জন্য কি আজ ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করে হাওয়াটা বুঝে নিলেন? দেখুন, বিজেপি নেতারা সেটা মুখ ফুটে বলছেন না, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায়ের মতো সাংসদ যারা ভায়া এনসিপিআই এনডিএর শরিক হয়েছেন, তারা কিন্তু সম্ভাবনাটা একেবারে খারিজও করছেন না। তারা যখন করছেন না, আমি আপনি খারিজ করার কে? ফলে কোয়েল কোন দিকে যাবেন, কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, এই কোন কথার বলার জায়গাটি কারণ তিনি এখন অবধি কিছু বলেননি, কিন্তু কোন দিকে হাওয়া পরিবর্তন করতে পারেন সেটা খানিকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু কিভাবে করবেন সেটা একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো মাইকেল বলে গেছেন একে একে নিবিছে দেউটি। এই রাজ্যসভা লোকসভা দেখার পর যে দমবন্ধকর পরিবেশ ছিল, কে কি রাজনীতি করবেন সেটা তার ব্যাপার, কিন্তু দমবন্ধকর যে পরিবেশ ছিল তা নিয়ে তো সন্দেহ নেই। স্বাভাবিকভাবে দেউটি নিবছে, দেউটি নেবারই কথা। এই মুহূর্তে যোগাযোগ করা হচ্ছে না, ও আগে ডিসিশন নিন। ডাইরেক্ট যদি বিজেপিতে জয়েন করে তাহলে সেটা তার নিজস্ব ব্যাপার। যদি ভূপেন্দ্র যাদবের সাথে তিনি তো মিটিং করেছেন তো, এবং সেটা বিজেপিতে জয়েন করছেন কিনা সেটা দিল্লির রাজনীতি বলতে পারবে। দেখা করেছেন, তার নিজস্ব, নিশ্চয়ই সেই দলের পক্ষ থেকে তাকে কিছু বলা হয়েছে, এটাই ভেবে নিচ্ছি। উনিও তৃণমূল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূলের ছত্র জায়গায় কেউ থাকতে চাইছেন। তৃণমূল নির্মূল, যারা মানে তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পরছেন, তাদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে। কেউই খুব একটা ভালোভাবে নিচ্ছে না। এবার প্রত্যেকেরই তো অতীত জানা। এমনিতে তো রাজ্যসভায় ওদের সংখ্যা বেড়ে যাবে, সে তো ভালো হবে যদি ও ডিসিশন নিয়ে থাকে বা আগামী দিন নেয়, ভালোই তো। মানে মোদ্দা কথা হচ্ছে, কাকলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায় বা শ্রমিক ভট্টাচার্যের কথাগুলো যদি আপনারা মন দিয়ে শুনে থাকেন, আপনাদের মনে দুখানা সেই বিখ্যাত কথা ফুটে উঠবে। সবই তার কথা। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। এক আর দুই, যত মত তত পথ। সুতরাং এখন মোটামুটি যে পথেই যান, যে মতেই যান, যে পার্টির হয়েই যান, গন্তব্য এক, কারণ সামনে একই গন্তব্য দাঁড়িয়ে রয়েছে। এটাই তো পরিষ্কার। পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে মতামত বদলের যে কথাটা শতাব্দী রায় বলতে চাইছেন, সেটার ফলে শুধু যে একাধিক সাংসদের দলগত পরিচয় বদলাচ্ছে তা তো নয়,
সংসদেও তো পরিস্থিতির বদল হচ্ছে। সংসদে সরাসরি কোন ফলটা দেখা দিচ্ছে, মানে সেটার প্রভাবটা দেখা দিচ্ছে, যেটাকে তাৎপর্যপূর্ণ বলে ধরতে হবে। সোজা আরও শক্তিশালী হচ্ছে এনডিএ, এবং এখানেই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ভূপেন্দ্র যাদবের মতো নেতার ভূমিকা। দেখুন, বিজেপির অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, এইটুকুনি তো আপনারা জানেন। কখনো ভূপেন্দ্র যাদবের মন্ত্রকটার কথা খেয়াল করে দেখেছেন? তার মন্ত্রক কি জানেন? কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তন মন্ত্রী। জলবায়ু পরিবর্তন মন্ত্রী অর্থাৎ এই যে পুরো রাজনৈতিক পরিস্থিতির আবহাওয়া সবটা বদল হয়ে যাচ্ছে, তৃণমূলের জলবায়ু বদলে যাচ্ছে, অবস্থান বদলে যাচ্ছে সবার, হাওয়া এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, এপাশে খরা ওপাশে বৃষ্টি, যাবতীয় বদলের সঙ্গে তার থেকে একদম যথার্থ লোক আর কে হতে পারত? সব কিছুর পেছনের যথার্থ কুশীলব তিনি ছাড়া আর কে হতে পারতেন বলুন তো? এবং শোনা যাচ্ছে যে সংসদে তৃণমূলের একাধিক সাংসদের এই যে হাওয়া বদলের মতো মন বদলাচ্ছে, মানে যেখানে সৌগত রায়ের মতো সাংসদ, যে সাংসদ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, মানে এরকম মানে বিরল প্রকৃতির সাংসদ আর কি, তারা যার জন্য বলছেন যে ভূপেন্দ্র যাদবরা সংসদে অপারেশন লোটাস চালাচ্ছেন বিরোধীদের দুর্বল করতে। ওই অপারেশন সিঁদুরের পর থেকে অপারেশন কথাটা বেশ ভালো চালু হয়েছে, এটা বোঝা যাচ্ছে। এবার দেখুন, যদি সৌগত রায়ের দাবিটা সঠিক হয় তাহলে এর পেছনেও তো কিছু কারণ থাকবে, অকারণও তো কিছু করে না কেউ। অপারেশন সিঁদুর হয়েছিল, তারও তো একটা কারণ ছিল। এক্ষেত্রে কারণটা কি? দেখুন, বলাটা ওরমভাবে সুনির্দিষ্টভাবে মুশকিল, কিন্তু এক্ষেত্রে অনুমান করাটাও খুব কঠিন নয়। 20শে জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হতে চলেছে। আপনাদের আগেই জানিয়েছিলাম যে এই অধিবেশনে সংসদের একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর চেষ্টা হবে। তার মধ্যে অন্যতম সবথেকে গুরুত্বপূর্ণ আর কি যে বিলটা, সেটা ওই ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল। বিস্তারিত আলোচনা করেছি আপনাদের সঙ্গে। এবার প্রথমে ঠিক ছিল জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে, যে রাজ্যে যত জনসংখ্যা সেই অনুযায়ী লোকসভার আসন কমানো বা বাড়ানো হবে, যেটা নিয়ে বিরোধী দলগুলোর তরফে, বিশেষ করে দক্ষিণ ভারতীয় রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রবল আপত্তি উঠেছিল। কারণটা খুব স্পষ্ট, জনসংখ্যায় সেখানে জনসংখ্যা বৃদ্ধির হারে দক্ষিণের রাজ্যগুলো উত্তরের থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে, ফলে ওই সংসদে তাদের প্রতিনিধিত্ব কমে যাবে, এটা তারা আশঙ্কা করছিলেন। তাই জন্যেই সেইখানে তারা বিরোধিতা করছিলেন। কাজটা কঠিন হতে পারত, কিন্তু কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল সম্প্রতি জানিয়ে দিয়েছেন যে তারা একটা মধ্যপন্থা অবলম্বন করবেন বলে ঠিক করেছেন আর কি। যত সহজভাবে করা যায়, সংঘাতকে এড়িয়ে যতটা এগোনো যায় আর কি। তো তারা কি ঠিক করেছেন? ঠিক করেছেন প্রত্যেক রাজ্যের লোকসভার বিধানসভার আসন সংখ্যাটা সমানুপাতিক হারে অর্থাৎ 50% বাড়ানো হবে। সবারই যদি সেম বাড়ে, কারোর কিছু বলার নেই। এ ব্যাপারে বিরোধীদের সঙ্গে তাদের আলোচনা চলছে, এবং ইতিমধ্যেই যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে বিরোধী জোটের অন্যতম শরিক এনসিপির সমর্থন কেন্দ্র পেয়ে গেছে। এবার এনসিপির সমর্থন পাওয়াটার অন্য রাজনৈতিক তাৎপর্য রয়েছে। শরদ পাওয়ারের মেয়ে এনসিপির সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন প্রত্যেকটা রাজ্যে যদি এরমভাবে সমানভাবে মানে 50% করে যদি আসন সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে তাদের আপত্তি নেই। এমনিতে দেখুন, তৃণমূলের মতো এনসিপিও এখন দুভাগ, একদিকে শরদ পাওয়ারের গোষ্ঠী, অন্যদিকে প্রয়াত অজিত পাওয়ারের গোষ্ঠী। যদিও অজিত পাওয়ারের মৃত্যুর পর তার স্ত্রী জানিয়েছেন যে অজিত পাওয়ার চাইছিলেন শেষ দিকে এনসিপির দুই শিবিরই আবার জুড়ে যাক, এক হয়ে যাক। এবার দুই এনসিপি জুড়ে এক হবে কিনা সে তো ভবিষ্যতে বোঝা যাবে, কিন্তু আপাতত যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটা তো এক হয়ে যাওয়ার মানসিকতার সম্ভাবনা।
অজিত পাওয়ার গোষ্ঠী, মানে প্রয়াত অজিত পাওয়ারের যে গ্রুপটা, যে এনসিপিটা, যেটা প্রফুল্ল প্যাটেলরা রয়েছেন যার মধ্যে, সেটা এনডিএর শরিক। এবার যারা ইন্ডিয়ার বাইরে ইন্ডি জোটের শরিক, সেই শরদ পাওয়ারের এনসিপি, তারাও যদি একমত হয়ে যায়, একজোট হয়ে যায়, তাহলে তারা বাইরে থাকবেন এরকম ধরে নেওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ এনডিএর শক্তি বৃদ্ধি সেক্ষেত্রে। আরও যদি উল্টোভাবে দেখেন, সেটা হচ্ছে তারা ইন্ডি জোটের সঙ্গে কথা না বলেই যখন নিজেদের তরফ থেকে এরকম ইতিবাচক একটা প্রতিক্রিয়া দিয়ে দিলেন, তাহলে ধরতে হবে যে ইন্ডি জোটের থেকে দূরত্ব বাড়ার কাজটা শুরু করে দিয়েছেন তারা। তাহলে আবার তাদের কি অবস্থা? সেখানে তো বিচ্ছেদের হওয়া। ইন্ডি জোট থেকে তামিলনাড়ুর ডিএমকে আগেই বেরিয়ে গেছে। তামিল রাজনীতির আরেক শক্তি এআইডিএমকে টুকরো টুকরো। কেজরিওয়ালের আম আদমি পার্টি অনেক দিন হলো নিজেদের মতো করে চলছে। তাহলে ইন্ডি জোটে রইল কারা? ইন্ডি জোটে শক্তি বলতে 1 কংগ্রেস, 2 বাম দলগুলো, 3 সমাজবাদী পার্টি আর 4 আরজেডির কয়েকজন সাংসদ। কারণ বিরোধী জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এই মুহূর্তে ক্ষয়িষ্ণুতম। এই পরিস্থিতিতে ইন্ডি জোটের শরিক হওয়া সত্ত্বেও সুপ্রিয়া সুলে যেভাবে আগ বাড়িয়ে ডিলিমিটেশনের প্রতি সমর্থন জানিয়েছে, তাতে ইন্ডি জোটের ভেতরেও হাওয়া বদল হচ্ছে। এটা বা তারা হাওয়া বদলের প্রয়োজন অনুভব করছেন, এটা বুঝতে খুব খুব অসুবিধা হচ্ছে কি? আর এটা বুঝতেও কি খুব অসুবিধা হচ্ছে যে ক্রমশ সেক্ষেত্রে বলতে হবে ইন্ডি জোটের জন্য হাওয়া খারাপ হচ্ছে। मला कुठल्याही प्रसार माध्यमातून मीडिया हाऊसनी विचारलेलं नाही, मी कुणाशी वर्बली बोललेले नाही. मला काल एक व्हॉट्सॲप आला की आर यू सपोर्टिंग, त्याचं मी उत्तर लिहिलं की वी विल कन्सिडर प्रोव्हाइडेड, कन्सिडर, इंग्रजी मी रिपीट करते, कन्सिडर सपोर्टिंग इफ द 50% cap is to be discussed and the bill, how will it be implemented is still a question mark. দেখুন, শরদ পাওয়ারের মেয়ে তো সুপ্রিয়া সুলে, সুতরাং তার যে বক্তব্যটা শোনালাম সেই বক্তব্যটা হচ্ছে যে মুহূর্তে জটিলতাটা চারপাশে তৈরি হয়েছে, যে কথাগুলো বললাম সেটা নিয়ে চারপাশে যখন হইচই হয়েছে, তখন তিনি তার একটা ছোট্ট করে ব্যাখ্যা দিলেন যে তারা ব্যাপারটা বিবেচনা করবেন, এটা জানিয়েছিলেন। কিন্তু তিনি মিডিয়ার সামনে তো বলেননি, কিন্তু যে তিনি যে হোয়াটসঅ্যাপে তার কাছে যে প্রস্তাব এসেছিল তার পরিপ্রেক্ষিতে তারা যে বিবেচনা করছেন বলে দিয়েছিলেন, সেটাও কিন্তু ছোট্ট করে শুনিয়ে দিয়েছেন। এটা রাজনীতি। সুতরাং ওই শব্দগুলো যেগুলো লেখা আছে সেই কথার ভিত্তিতে যাবেন না, তার ভেতরে ভেতরে লাইনগুলো পড়ার চেষ্টা করুন। এবার উপাসের হাওয়া বদলটা তো বোঝা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা এবার ভেবে দেখুন। এই যে ইন্ডি জোটের পরিসরটা দেখে মনে হচ্ছে ক্রমশ ছোট হচ্ছে, সেই জন্যেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে জাতীয় স্তরের প্রতি আকৃষ্ট হচ্ছেন বা আগ্রহ দেখাচ্ছেন? কেন বলছি? দেখুন, একটা বিরাট সাগরের মধ্যে একটা জাহাজ, সেটা হয়তো কোথায় দেখতেই পাবেন না আপনি, তার কি গুরুত্ব। কিন্তু যখন সেই জাহাজটাই একটা ছোট নদীর মধ্যে ঢুকে পড়ে, তখন সেটা তো বিরাট। ঘটনাচক্রে আজকে শুনছিলাম আমাদের দক্ষিণ 24 পরগনায় ওই অঞ্চলের একটা নদীর মধ্যে একটা জাহাজ সে পাড়ে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে আর কি। তো যাই হোক, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাটা, সেটা নিশ্চিতভাবেই তার মনে হচ্ছে যে এই মুহূর্তে রাজ্য রাজনীতির যা পরিস্থিতি, সেখানে বিজেপি যে পরিমাণ শক্তি বাড়িয়ে নিয়েছেন, সেখানে অন্তত ছাপ ফেলার জায়গায় তিনি নেই। কিন্তু দিল্লির রাজনীতিতে, যেখানে ইন্ডি জোটটাও একটু নড়বড়ে জায়গায় আছে, সেখানে হয়তো তিনি চাইলে একটা ছাপ ফেলার চেষ্টা করলেও করতে পারেন। অন্তত তার তরফ থেকে তিনি খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টায় কোনো রকম ফাঁক রাখছেন না, সেটা তো দেখতে পাচ্ছি। এই যে নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে
বা লাদাখে পরিবেশ নষ্ট করে উন্নয়নের অভিযোগে সোনাম ওয়াংচুক অনশন করছেন, তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেছেন, তার আন্দোলনে সহমর্মিতা জানিয়েছেন। এবার দেখুন, সেই অধিকার তার আছে, তিনি তার জায়গার থেকে কাকে সমর্থন করবেন না করবেন সেটার অধিকার তো যে মানসিক সমর্থন দিতেই পারেন আর কি। তাতে এই মুহূর্তে ওয়াংচুকের কি লাভ হবে না হবে সে তো পরের কথা, কিন্তু তারপরে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে নিয়েছেন দিল্লিতে এই সংক্রান্ত যা যা কর্মসূচি হবে সেখানে তার সঙ্গে যে কজন রয়েছেন এখনও আর কি, তারা কেউ না কেউ উপস্থিত থাকবেন। ঠিক যেরকম ওই যন্তর মন্তরে গেছিলেন দোলা সেন, ঠিক সেরকমই সাগরিকা ঘোষরা হয়তো ওখান থেকে ওই অনশন স্থল থেকে যদি কোনো মিছিল বেরোয় সেখানে উপস্থিত থাকবেন। যদি এইগুলো সবই হয়তো বলতে হবে, তার কারণ কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। কিন্তু এটা তো পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন। এমনিতে তিনি চাইছেন যে, বলছেনও যে তার লড়াই বিজেপিকে নির্মূল না করা পর্যন্ত থামবে না, কিন্তু যেখানে তৃণমূল নিজেই প্রায় নির্মূল হতে বসেছে সেখানে তিনি যে আদৌ কতটা পার্থক্য গড়ে তুলতে পারবেন সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়ে গেছে। এটাকে বাস্তব পরিস্থিতি বলে, এবং আমার ধারণা এই হাওয়া বদলটা চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অস্বীকার করতে পারবেন না। আপনাদের আমি একটা কথা বলি, বয়স দেখিয়ে মানুষকে অসম্মান করার চেষ্টা করবেন না। মানুষ জন্মালে মরতে হবে একদিন না একদিন। আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোবার দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাক। আরে তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি। দেখুন, যখন একে একে তার পাশ থেকে লোক কমছে তখন কার ভরসায় এত বড় একটা চ্যালেঞ্জ নিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এটা আন্দাজ করতে খুব একটা কষ্ট করার দরকার নেই। এটা বলতে পারলে কোনো রকম কুইজের প্রাইজ নেই, কারণ নিজেই সেই উত্তরটা আমাদের দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ, যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সেই ফিরহাদ হাকিম থেকে ঋতব্রত থেকে মদন মিত্র, অনুব্রত মণ্ডল সবাই ঋতব্রতদের গোষ্ঠীর শ্রীবৃদ্ধি করেছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তো মোটামুটি সোনার খনি বলে ধরে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য নেতারা যখন এজেন্সির ভয়ে কাবু, তখন অভিষেক একাই নাকি বাঘের মতো লড়াই করছেন, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে। মুশকিল হচ্ছে যে সংখ্যায় ক্রমশ বাড়লেও বাঘ এখনও কিন্তু এদেশে ওই বিপন্ন প্রাণীর তালিকাতেই রয়েছে, এবং ঘটনাচক্রে অভিষেক নিজেও যে দিনকে দিন বিপন্ন বোধ করছেন সেটা তো নিজেই বুঝিয়ে দিচ্ছেন। কার ভরসায় লড়বেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়? গতকাল ডিজে হুমকি মামলায় আদালতে গিয়ে ভয়েস স্যাম্পল দিতে হয়েছে অভিষেককে। এবার যত দিন যাচ্ছে তার বক্তব্যগুলো বদলে যাচ্ছে। প্রথমে নিরাপত্তা চেয়েছিলেন, রক্ষা কবচ, সেটা যখন হলো না তখন ডিম থেকে রক্ষা কবচ চাইলেন। এবার যাই হোক, সেটা না হয় হলো, ডিম টিম খেতে হয়নি। তারপরে তার বক্তব্য ছিল যে তার ওই গলার স্বর যেন অন্য কোনো মামলায় ব্যবহার না হয়, সেটাও ধোপে টেকেনি। এবার ওই গলার ভয়েস স্যাম্পল দিতে গিয়ে তিনি নাকি আদালতের কাছে জানতে চেয়েছিলেন তার বিরুদ্ধে ঠিক কতগুলো এফআইআর হয়েছে। মানে বুঝতে পারছেন, অভিষেকের বিরুদ্ধে এত অভিযোগ জমা পড়ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তার হিসেব রাখতে পারছেন না। তার বিরুদ্ধে তার অজান্তে এইভাবে যে অভিযোগের পাহাড় তৈরি হচ্ছে, যত বেশি পাহাড় বাড়ছে তত তিনি উত্তরোত্তর অসহায় বোধ করছেন। অথচ সেই তার ওপরেই ভরসা করে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় একটা কথা আছে না, কাকে দিয়েছে রাজার পাট, ব্যাপারটা সেই রকম। কারোর যদি মনে হয় একা কুম্ভ রক্ষা করে নকল বুধির গড়ের মতো অভিষেক একা তার গড় রক্ষা করবেন, মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতে চাইছেন, তাহলে তাদের তো উল্টো দিকের বক্তব্যগুলো ধরতে হবে। যেখানে ওই একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধি গড়ের বদলে ওই ঋতব্রতপন্থীরা বলছেন একা অভিষেক নষ্ট করে তৃণমূলের ঘর। এটা বললে তাদের তো আর দোষ দেওয়া যায় না। আর তেমন এই কথাটা যে শুধু তারা বলছেন এরম তো নয়, এটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে এটা সার্বজনীন বক্তব্য হয়ে উঠেছে। এই যে পার্থ চট্টোপাধ্যায়,
তিনিও দাবি করে বসে আছেন শিক্ষা দুর্নীতির যাবতীয় দায় নাকি তার ঘাড়ে চাপানো হয়েছিল এবং তদন্ত সঠিকভাবে হলে দুর্নীতির টাকাটা কার সেটা জানা যাবে বলে তিনি দাবি করেছেন। আমাদের এটা জাস্ট জিজ্ঞাসা আর কি। বহতি গঙ্গায় হাত ধোয়া বলে একটা ব্যাপার আছে জানেন না? গঙ্গায় হাত ধুয়ে বা গঙ্গায় চান করে সবাই পাপ ধুয়ে ফেলেন মানে পাপটা যায় কোথায়, মানে গঙ্গার ঘাড়ে চাপিয়ে দেন, তাই তো? পার্থ চ্যাটার্জিও কি এখন অভিষেকের ঘাড়েই সব দোষ চাপিয়ে সবাই যেরকমভাবে নিষ্কলুষ হওয়ার চেষ্টা করছেন তিনিও একটা চান্স নিয়ে নিচ্ছেন? এটা তো সত্যি। অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ যেভাবে বেড়েছে এবং তৃণমূল তাকে কেন্দ্র করে যেভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তাতে অভিষেক তার এই ঘর ভাঙার দক্ষতাটা প্রমাণ করে দিয়েছে। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। 25টা 30টা কেস দেওয়া হয়েছে, সেটা সহ্য করছে। একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায় করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। উনি গতকাল আসলে বাগরোল বলতে চেয়েছিলেন, বাগরোলের বদলে বাঘ বলেছেন। ওটা না বললে উনি বিপদে পড়বেন, কারণ বাঘকে উনি বলছেন বাঘের মতো লড়াই করছেন, মানে বাঘকে উনি জঙ্গলে পাঠাতে চাইছেন, একটা বার্তা দিচ্ছেন। ষড়যন্ত্র। কার ষড়যন্ত্র? দলেরই একাংশের, এবং আইপ্যাক মিলে করেছে এটা। পরিকল্পিতভাবে আমাকে জেলে পাঠানো হয়েছে। দেখুন, রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে রাজ্য কমিটির স্থায়ী সদস্য করেছে ঋতব্রত তৃণমূল। গরু পাচারে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি করেছে। এবার এই সমস্ত দেখে পার্থ চট্টোপাধ্যায় যদি মনে হয় যে একটু চেষ্টা করলে তিনিও এই ঋতব্রত শিবিরের একজন হয়ে উঠতেই পারবেন, অন্তত এদের মতো যোগ্যতা তিনিও ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন, তাহলে তাকে দোষ দেওয়া যায় বলুন? এই বিধানসভা ভোটের আগে জেল থেকে ছাড়া পেয়েছিলেন, আর তারপর তৃণমূলে ভিড়ে যাওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন। ব্যক্তিগত স্তরে বেহালা পশ্চিমে জনসংযোগও শুরু করে দিয়েছিলেন। মানে তখন তিনি হয়তো ভাবছিলেন যে ওখানে তো বিধায়ক ছিলেন, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন গলবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোড়ায় গিয়ে যাবতীয় অভিযোগকে অস্বীকার করেন, সুতরাং তিনি হয়তো এক্ষেত্রেও বলে দেবেন কোনো রকম দুর্নীতি হয়নি। আর দুর্নীতি যদি না হয়, নিয়োগ দুর্নীতিরই যদি না হয়ে থাকে, তাহলে পার্থ চট্টোপাধ্যায় তার দোষী নন, সুতরাং তিনি টিকিট পেয়েও যেতে পারেন। কিন্তু যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দেননি। হাজার হোক, পার্থ চট্টোপাধ্যায় যেহেতু শিক্ষামন্ত্রী ছিলেন এবং তার আমলেই হয়তো এই যাবতীয় অভিযোগগুলো উঠে তাকে একটু বেকায়দায় পড়তে হতে পারে, এটা মনে করে মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম অপেশাদার, পাকা লোক না, ওর জন্যই পুরো ঝামেলাটা হলো, এরকম ভাবতেই পারে। সেটা ভাবলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও দোষ দেওয়া যায় না। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার যে কোনো মানেই হয় না, এটাও যদি পার্থ চট্টোপাধ্যায়ের মনে হয় তাহলেও তাকে দোষ দেওয়া যায় না। সুতরাং রাস্তা এখন সব একমুখী, তিনিও সেই স্রোতেই গা ভাসাতে চাইছেন, এটা খুব পরিষ্কার। তারা হয়তো সেই ছোটবেলায় পড়েছিলেন না টি.এইচ. পামারের কবিতাটা, ইফ অ্যাট ফার্স্ট ইউ ডোন্ট সাকসিড ট্রাই 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 এগেন। তো তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত শিবিরে যাওয়ার চেষ্টা করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে চেষ্টা করছেন। এটাই হয়তো মনে হচ্ছে এই মুহূর্তের কমন মন্ত্র। ওই যেরকম ওই চিচিং ফাঁক বললে আলিবাবা 40 চোরের সেই গুহার দরজাটা খুলে যেত, হয়তো ঋতব্রতদের শিবিরের দরজা খোলার এটাই হচ্ছে মন্ত্র। যাবতীয় দোষ অভিষেকের, এটা বলে দিলেই দরজা খুলে যাবে, এটাই হয়তো তিনি মনে করছেন। এটাতেও তাকে দোষ দেওয়ার কিছু নেই। এবং সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আশঙ্কাটাই তো সত্যি বলে প্রমাণিত হচ্ছে। প্রাক্তন বিচারপতি খুব কাছ থেকে এই নিয়োগ দুর্নীতিটাকে দেখেছেন। পরবর্তী ক্ষেত্রে সেই যাবতীয় ওখান থেকে তিনি যেটুকুনি সুনাম তিনি অর্জন করেছিলেন, তার দৃঢ় পদক্ষেপগুলো বিচারক হিসেবে, সেই সুনাম, সেই
গুডউইলটা কাজে লাগিয়ে তমলুক থেকে সাংসদ হয়েছিলেন, বিজেপির সাংসদ। তমলুকের সাংসদ বলেছেন যে ভালো তৃণমূল সেজে খারাপরা, মানে আমি খারাপ শব্দটা ভালো করে ইউজ করলাম, উনি একটা শব্দ ইউজ করেছেন কোট আনকোট, জালি শব্দটা, যে তারাও নাকি ঋতব্রত তৃণমূলে চলে আসছে। মানে এই যে ভালো তৃণমূল বলা হচ্ছিল না ঋতব্রতদের, কে যে দেয় কিভাবে দেয় সেটা রাজনৈতিক বিশ্লেষণ, এই রকম গুড় রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে কখনো ঢোকার চেষ্টা করবেন না। যেটা বলছেন সেটাই ধরুন আর কি। তো যাই হোক, যেটা অভিজিৎ গাঙ্গুলি বলছেন সেটা মর্মার্থ তো এটাই, যে প্রচুর বেনজল, মানে প্রচুর দুর্নীতিগ্রস্ত লোকজন, খারাপ লোক, তারাও ভালো হলো তৃণমূল সেজে ফেলছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছেন তারা আসলে কোট আনকোট, আবার তার বক্তব্য, ধান্দাবাজ। এবার দেখুন, এটাকে আপনি কিভাবে দেখবেন সেটা আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করবে। আপনি ভাবতে পারেন যে অভিজিৎ গাঙ্গুলি তিনি সতর্কবার্তা দিচ্ছেন। এবার সতর্কবার্তা যদি ধরেন তাহলে কার জন্যে দিচ্ছেন সেটা নিয়ে আপনার মনের মধ্যে সংশয় জন্মাবে। এবার রাজনীতিক হয়ে গেছেন তো এখন তার বিচারপতি নেই, ফলে যেটা বলবেন মনে রাখবেন দুইখান মানে হতে পারে। রাজনীতিকরা কখনো একটা মানে একটা কথায় এরকমভাবে বাক্য খরচ করেন না আর কি, দুটো মানে নিশ্চিতভাবেই থাকবে, অ্যাটলিস্ট মানে ন্যূনতম পক্ষে। হাওয়া বদলটা আর অনেকগুলো জিনিস হয় জানেন তো, বারবার হাওয়া বদলের কথা মনে পড়ে যাচ্ছে। স্বাস্থ্যোদ্ধারের জন্য ওই বললাম এক কথার দুটো মানে, স্বাস্থ্যোদ্ধার হাওয়া বদলে হয়, এটা ঘটনা। সিজন চেঞ্জকেও তো হাওয়া বদল বলে। আবার সিজন চেঞ্জে লোকজনের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়। তাহলে একই হাওয়া বদল, সেটার কত রকম রূপ ভাবুন তো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা শুনে মনে হচ্ছে তিনি হয়তো বোঝাচ্ছেন এখন এই সিজন চেঞ্জের সময় না, কাজী রোগ জীবাণুগুলো এক রয়ে গেছে, এগুলো শরীরে বাসা বাঁধলে যে শরীরেই বাসা বাঁধবে তাদের শরীর খারাপ হতে বাধ্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভেতর যে ভাইরাসগুলো ছিল তারা তো বেরিয়ে এসে আরেকটা শরীরে আশ্রয় নিচ্ছে। এই যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইক, এরা তো আবার প্রাক্তন তৃণমূল সাংসদ, তারা তো আবার সরাসরি বিজেপিতে ঢুকে পড়েছে। তাহলে ওই দ্বিমুখী সতর্কবার্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাগুলো তিনি বললেন সেগুলো শুধুই ওই ঋতব্রতপন্থীদের নয়, তার সঙ্গে সঙ্গে কি বিজেপির জন্য সতর্কবার্তা? তাহলে কি তিনি নিজের দলকেও এই ভাইরাসদের সম্পর্কে সতর্ক করছেন? দলের লোকেরা তো ধান্দাবাজ, দলের লোকেরা ধান্দাবাজ। তারা দেখলো যে এখানে থেকে আর ধান্দা হবে না, অন্য জায়গায় যাই, অন্য জায়গায় ধান্দা করতে চলে গেছে। মমতার চতুর্দিক থেকে যারা ছেড়ে গেছে তাদের অধিকাংশই ভয়তে চলে গেছে। ভয় হচ্ছে যদি মমতা থাকলে যদি পুলিশ অ্যাকশন হয়, পুলিশ তাদেরকে ধরতে পারে, বিভিন্ন অপরাধ তারা করে বসেছে। এটা তো একটা অপরাধীদের গ্যাং, এটা তো কোনো রাজনৈতিক দল ছিল না, অপরাধীদের গ্যাং ছিল। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও সমর্থন করলেন কিনা সেটা নিয়েও কিন্তু তার বক্তব্য থেকে আপনাদের মনে সংশয় জাগতে পারে। ওই বললাম, রাজনীতিকরা যা বলেন একবার রাজনীতির ছোঁয়া লেগে গেলে সব একসঙ্গে মাল্টি ডাইমেনশনাল বিবিধ দিকে যায় আর কি। ওই যে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতো তিনিও তাই বললেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা তো দল ছিল না, দুষ্কৃতীদের একটা সমাবেশ ছিল, তো তারা অপরাধীদের সমাবেশ, তারা মনে করেছেন দল বদলালে তারা হয়তো পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন। মানে এটা তিনি উল্টো বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে হয়তো পুলিশের খপ্পরে পড়বেন, তার মানেই তো এই, তাই জন্য দল বদল করছে, মানে নিশ্চয়ই উল্টোটাই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কার সঙ্গে যে কার কখন মিলে সুর মেরা তুমারা হয়ে যায় বলাটা খুব মুশকিল। ওই বললাম না, সময়টাই দমকা হওয়ার, কখন যে হাওয়া যায় হঠাৎ ঘুরে বলা কিচ্ছুর বলা যায় না। এবং এই জায়গায় দলও যে কোথাও গিয়ে সতর্ক থাকছে সেটা হয়তো
বুঝতে পারছেন শুভেন্দু অধিকারী, যার জন্য দুটো পদক্ষেপ করেছেন। এক, তিনি তৃণমূলের আমলে পানিশমেন্ট পোস্টিং বা যে ভালো বলা হয় গ্যারেজ করে দেওয়া হলো। মানে কি, মানে যারা ভালো আমলা, যারা ভালো পুলিশ অফিসার, আইপিএস অফিসার, তাদের কোনো একটা কম গুরুত্বপূর্ণ পোস্টে ঠেলে দেওয়া হলো, কারণ ভালো অফিসারের দরকার নেই। তো সেই রকমই একদম সাইড হয়ে যাওয়া একজন অত্যন্ত দক্ষ অফিসার কে জয়রামনকে অপরাধ দমনের দায়িত্ব দিয়েছেন। এবার এটা বলা মানে বুঝতেই পারছেন, তার মানে ধরে নিতে হবে অতীতে অপরাধ দমনের বিশেষ দায়িত্ব তো দেওয়ার দরকার ছিল না, মানে দমন করার খুব দরকার ছিল না। ফলে যারা দমন করতে পারতেন তাদের গ্যারেজে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর দুই, বিশ্বজিৎ বসুর মতো প্রাক্তন বিচারপতি যিনি বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছিলেন এবং যার বিরুদ্ধে বিক্ষোভ টিক্ষোভ পর্যন্ত তৃণমূলপন্থীরা ওই হাইকোর্টে দেখিয়েছিলেন, তাকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানে তৃণমূল আমলে হওয়া ওই প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে একটা কমিশন গঠন করে তার মাথায় বসিয়ে দিয়েছেন। আপনাদের মনে আছে ওই শিক্ষা দুর্নীতি মামলায় বিচারপতি হিসেবে বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ রাজ্যে একটা সময় আলোড়ন ফেলে দিয়েছিল। এবার তাকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের মাথায় বসিয়ে দেওয়া মানে কি? মানে তারা যেটা বলছিলেন যে তৃণমূল আমলে কি দুর্নীতি হয়েছে তা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করবেন। শুধু শ্বেতপত্র প্রকাশ করা নয়, সেগুলো খুঁজে দেখে সেগুলোকে যাচাই করে এবার সেগুলোর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, সেই ইঙ্গিতও দিয়ে দেওয়া হচ্ছে এর মাধ্যমে। ফলে যারা যেখানে এই দল বদল করে বা হাওয়া বদল করে যেভাবেই দেখুন, হয়তো পুলিশকে দূরে রাখা যাবে এরকম, বা নিজেরা রোগমুক্ত হবেন, মানে এক্ষেত্রে ধরতে হবে কোট অ্যান্ড কোট পাপ মুক্ত হবেন বা অপরাধ মুক্ত হবেন, এটা যারা ভাবতে শুরু করেছিলেন, এটা নিশ্চিতভাবেই তাদের জন্য খুব ভালো বার্তা নয়। দেখুন, এটা তো ঘটনা, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন, যারা জিতেছিলেন, তারাই তো এখন শিবির পাল্টে নিত্য নতুন দুর্নীতির হদিশ দিচ্ছেন। এবং দেখে মনে হচ্ছে যে এরকম প্রচুর বন্ধু যদি থাকে তাহলে শত্রু থাকার আলাদা করে খুব একটা দরকার পড়বে না। এখন তো তাই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাদের এর উপরে ভরসা করেছিলেন, তারাই তো তাকে সব থেকে বেশি বিপাকে ফেলছে। এই যে ধরুন চাঁচলের বিধায়ক ঋতব্রত, তৃণমূলের মালদা জেলা সংগঠনের সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি দাবি করেছেন তৃণমূল আমলে যত দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতির টাকা নাকি বিদেশে পাচার করা হয়েছে। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। ওই সেই জবের থেকে আমরা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টাকা পয়সা তার ওই বিনয় মিশ্র টিশ্রর মাধ্যমে বাইরে পাচার করেছেন বলে অভিযোগগুলো চারপাশে ঘুরে বেড়াতে শুরু করেছিল, তবে থেকেই আমরা বুঝে গেছিলাম যে আমাদের অপরাধ জগৎ যদি এখানে সত্যিই থেকে থাকে তাহলে সেটা যাতে উঠেছে, তার একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড ঠিক হয়েছে। কারণ আমরা অতীতে দেখতাম কি, আগে আমরা শুনতাম ওই বিভিন্ন রাজনীতিক, মানে বড় সড়ো কেন্দ্রীয় স্তরের রাজনীতিক, তারা যদি কোনো রকম দুর্নীতিতে জড়ান বা যারা জড়ান আর কি, তাদের রোজগারপাতির টাকা পয়সা সুইস ব্যাংকে জমা করা হয়। তারপর শুনেছিলাম বিভিন্ন টিপ এরকম আছে, সুইস ব্যাংকের বাজার একটু খারাপ, তার বদলে নতুন নতুন অপশান তৈরি হচ্ছে। স্বাভাবিক, যত দিন যাবে দুর্নীতি বাড়বে, দুর্নীতি বাড়লে অপশান বাড়বে, এক জায়গায় তো সব টাকা থাকবে এরকম ভাবার কোনো কারণ নেই। তো সেগুলোর মধ্যে বাংলার নামটাও অভিযোগ এগুলো সেই দিকেই ধাইছে, এটা দেখে কোথাও গিয়ে ভালো লাগছে না, একটা স্ট্যান্ডার্ড তৈরি হলো। এই যেটা বলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেমেন, সেখানে নাকি টাকা পয়সাগুলো পাচার হয়েছে। এটা শুনে অবধি আপনাদের আবার বলতে হবে কেমেন, আবার খোঁজ করতে হবে সেটা কোথায়, এগুলো তো আমাদের সিলেবাসে ছিল না। ঠিক আছে, সিলেবাসের মধ্যে জিনিস দিচ্ছি, পাশের বাংলাদেশ, আবার বাংলাদেশ, মানে তৃণমূল আমলের কোনো কিছুতে বাংলাদেশি টাচ কিছুতেই আপনারা অগ্রাহ্য করতে পারবেন না। সেই জবের থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে এখানে জনবিন্যাস বদলে দিয়েছিল, যে জনবিন্যাস বদল রুখতে এসআইআর হয়েছিল,
চারপাশে কড়াকড়ির জন্য যে দিকে দিকে ওই বাংলাদেশিদের যে বিভিন্ন এখানে বসতি গড়ে উঠেছিল সেগুলো খালি হয়ে গেছিল, এগুলো তো সব বাস্তব। এবার প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন কি, যে এখানকার টাকা পয়সা সেরকম সবই নাকি গিয়ে বাংলাদেশে ঢুকে সেখানে বিনিয়োগ করা হয়েছে। এবার দেখুন, প্রসূন বন্দ্যোপাধ্যায় আইপিএস ছিলেন, পুলিশের চাকরি ছেড়ে রাজনীতিতে এসছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তৃণমূলে ছিলেন, মমতা তৃণমূল ছেড়ে এখন ঋতব্রত তৃণমূলে এসছেন। তার মানে কি, তৃণমূলটাও জানেন আর পুলিশের চাকরির দৌলতে এই দুর্নীতি চুরি সম্পর্কেও তার পরিষ্কার একটা ধারণা আছে, জ্ঞানগম্যি আছে, তাকে আপনার আমার মতো এই ধারণা নির্ভর বলে দিতে পারবেন, একদম অভিজ্ঞতা আর কি। তো সেগুলোর মাধ্যমেই তিনি যে কথাটা বলছেন সেটাকে উড়িয়ে দেওয়া যায় কি? তিনি বলছেন তৃণমূলের বহু নেতাই নাকি বাংলাদেশের স্বাস্থ্য পরিকাঠামোয় বিনিয়োগ করে রেখেছেন, যেটার কেন্দ্রীয় তদন্ত হওয়া উচিত। এবার এইটা শোনার পর আপনাদের কি মনে হবে? বাংলাদেশের স্বাস্থ্য পরিকাঠামো যে খারাপ এটা তো স্বাভাবিক, ওই জন্য ওরা মুখিয়ে বসে থাকেন আমাদের এখানে ভিসা কবে পাবেন, এখানে এসে চিকিৎসা করাবে। এবার যে জায়গাটার ভবিষ্যতে ভালো হওয়ার, খারাপ জিনিসেরই তো ভালো হওয়ার সম্ভাবনা থাকে, ফলে যে জায়গাটা দুর্বল স্বাস্থ্য পরিকাঠামো সেটার ভবিষ্যতে বাজার ভালো হতে পারে, এটা মনে করেই কি ওখানে বিনিয়োগ করে রেখেছেন এই যাদের কথা বলছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, তারা উড়িয়ে দেওয়ার জন্য নেই। কিন্তু ব্যাপারটা এটা গোটা ব্যাপারটার মধ্যে একটা বাস্তব ভিত্তি আছে, এটা কিন্তু মানতে হবে। মালদা ডিস্ট্রিক্টের একটা হুইসপার্স ইন দ্য করিডোর অফ পলিটিক্স আছে, যে এখানকার এক দুজন নেতার তাদের প্রপার্টি পার্টিকুলারলি হেলথ সেক্টরে আমরা মানে শুনছি, বাংলাদেশ কোনো ইনভেস্টর ফ্রেন্ডলি কান্ট্রি নয়, এটা সকলেই জানে। বাংলাদেশে কেন ইনভেস্ট করা হয়েছে সেটা একটা গভীর প্রশ্নচিহ্নের মুখে পড়ছে এই বাংলাদেশ কানেকশন। নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশে 2024 সালের 5 অগস্ট একটা অলমোস্ট মিলিটারি কু হয়েছিল। যখনই রেজিম চেঞ্জ হয় তখন, বিশেষ করে যখন এরকম ধরনের কু হয়, তখন ইনভেস্টর ফ্রেন্ডলি থাকে না, বা আগের রেজিমের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটাও সঙ্গে সঙ্গে কামস টু এ হল্ট। যদি দেখা যায় যে এই সময়টা আনবিটেল ছিল, তাহলে বুঝতেই হবে যে কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো অল দিস আর কোয়েশ্চেন্স, আমরা কোয়েশ্চেন রেজ করতে পারি, আমরা হুইসেল ব্লো করতে পারি। যদি ট্রু হয় তাহলে এই সময় যে বিজনেসটা স্মুথলি রান করলো, তাহলে হোয়াট ওয়াজ দ্য আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য ইউনুস গভর্নমেন্ট বা দ্য রেডিক্যাল কম্পোনেন্ট? বোথ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যান্ড এনআইএ শুড জয়েন্টলি ইনভেস্টিগেট দিস অ্যাসপেক্ট। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, হ্যাঁ, আমি চিঠি লিখবো, I will write letters to Enforcement Directorate and to NIA to investigate, যেটা আপনারা ওপেন মাইন্ডে তদন্ত করুন। দেখুন, সরাসরি যেটা প্রসূন বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় এজেন্সিগুলোর তদন্ত করে দেখুক, নজর দিক, এটা বলার মধ্যে তার যে রাজনৈতিক স্বার্থও আছে, যদিও সেটা দেশের স্বার্থ, দশের স্বার্থ এইভাবে তুলে ধরছেন, এটা ঘটনা, কিন্তু ওই রাজনৈতিক স্বার্থ যে রয়েছে সেটা তো উড়িয়ে দেওয়া যায় না। আমাদের স্বার্থ কিন্তু সরাসরি মানুষের স্বার্থ, জনস্বার্থ। তাই জনস্বার্থেই মনে হচ্ছে আমাদেরও কাউকে একটু কিছু দিকে নজর দিতে বলাটা একটু দরকার। আমরাও বলছি, আমরা জনস্বার্থেই সরকারকে কিছু দিকে নজর দিতে বলছি। এটা বলাটা খুব দরকার, যেটা না বললেই নয়। দেখুন, বর্ষা এখনও সেভাবে শুরু হয়নি, কিছু জায়গায় কখনো বর্ষা হচ্ছে, কিন্তু পুরো যে ধারাবাহিক বর্ষায় ভাসিয়ে দিচ্ছে এখনও সেটা হয়নি। নিম্নচাপ হচ্ছে, কিন্তু যেটুকুনি হচ্ছে তাতেই বন্যার মেঘ দেখছে ঘাটাল তো এটাই বাস্তব। এই বন্যা হবে, ঘাটালে জল জমবে, এটাই বাস্তব। ঘাটালের সাংসদ তিনি দল তো বদলে ফেলেছেন, তার নিজের ভাগ্য বদলে ফেলেছেন, কিন্তু ঘাটালের ভাগ্য সেটাকে বদলাবে। বর্ষা আসতেই ঝুমি নদীর জলে বাঁশের সাঁকো তো ভেসে গেছে, ফলে বাধ্য হয়ে ওই অসম্পূর্ণ কংক্রিটের বীজ দিয়েই প্রাণ হাতে করে যাতায়াত শুরু করছেন স্থানীয় বাসিন্দারা। এবং সেটা তো একটা জায়গায়, বাকি জায়গায় বহু জায়গায় নৌকোয় করে ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে এপার ওপার করছেন।
প্রচুর লোক, নৌকো উপচে পড়ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা তাই আশা করব নতুন সরকার তারা এই বিষয়টা একটু দেখবেন।